শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা। আজ আমি আমার পুরো রান্নাঘরটাকে নিট অ্যান্ড ক্লিন করব। তার সঙ্গে যত কোটো কাটা বয়েম টয়েম যেখানে যা আছে একদম ডিপ ক্লিনিং করে সুন্দর করে অর্গানাইজ করব। আর আজকের ব্লগটি আমি শুরু করেছি 4টে থেকে। আজকে আমার বাড়িতে অনেক লোকজন আসতে চলেছে, প্রচুর কাজ বাড়িতে। তো এই কাজটা যদি আমি ভোর থেকে শুরু না করি আমি শেষই করতে পারবো না সকাল হতে হতে। আগের দিনকার ব্লগে দেখিয়েছিলাম রাতে কি অবস্থা ছিল। তো একটুখানি ঘুমিয়ে নিয়ে কাজ না করলে আমি কিন্তু এই কাজগুলো করতে পারতাম না, অনেকটাই কষ্ট হয়ে যেত। আর তার সঙ্গে আর শরীরে পারছিল না সারা দিনের কাজকর্ম করে। তো ভাবলাম চলো রাতে এই কাজগুলো সেরে ফেলি। অন্ধকার থাকতে থাকতে উঠে কাজ করলে না তাহলে কাজে একটা আলাদা এনার্জিও পাওয়া যাবে। আর সকাল হতে হতে আমি কিন্তু সব কাজ সাপটে নিতে পারবো। বাড়িতে আসতে চলেছে প্রচুর আত্মীয় স্বজন। তো তার জন্য কিন্তু একা হাতে অর্গানাইজ করতে হবে, সব কিছুটা গুছিয়ে রান্না করা। একাই সব কিছু দায়িত্ব নিয়েছি। প্রতিদিনের এই যে কাজকর্ম একরকম থাকে, কিন্তু যেদিন আর কি আত্মীয় স্বজন আসে সেদিনকার কাজকর্ম কিন্তু আলাদা রকমের হয়ে থাকে। আর প্রচুর বাছা কোটা রান্না বান্না ধোয়াধুয়ি এগুলো সবটা একা করতে হবে। ভয় না পেয়ে নিজে যদি একটু সংযত হয়ে কাজগুলো করি তাহলে কিন্তু অবশ্যই টাইমের আগে আমি শেষ করতে পারবো। তো দেখো কোটো কাটার উপরে কোটো কাটা, প্রত্যেকটা জিনিসপত্র এত বেশি নোংরা হয়েছে আর এতটাই তেল চিটচিটে হয়েছে কি বলবো। আসলে এই রান্নাঘরটার নিচেটা তো সবসময় পরিষ্কার করি, কিন্তু এই বয়ামগুলো সেরকম কাজে লাগতো না, ওই কারণে খুব একটা হাত পড়তো না। আর দেখছি এত নোংরা হয়েছে, বেশ অনেক দিনই হলো, 2-3 মাস এতে আর হাতই দেওয়া হয় না। ভাবছি এরকম ছোটো খাটো টুকরো টাকরা এত বয়াম না রেখে অনলাইন থেকে এবার কিছু বয়াম অর্ডার দেব, যেগুলো একই শেপের হবে, কালার একই হবে, দেখতেও একই রকম লাগবে। কারণ দেখো এই এত কোটো কাটা এত কিছু কিন্তু প্রয়োজন পড়ে না। আর যেহেতু ছোট ছোট জিনিসপত্র মাজতে ধুতে অনেক কষ্ট, তো একই শেপের হলে দেখতেও ভালো লাগবে আর সাজিয়ে গুছিয়ে একটা আলাদা মজা পাওয়া যায়। আমার এই যে চীনামাটির যে এগুলো ছিল লবণের কোটো, তারপরে একটার ভিতরে আমি চিনি রাখতাম, এগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। একটার ভিতর যেহেতু সবসময় লবণ ব্যবহার করা হয় ওই কারণে এটার ভিতরে অনেক লবণ আছে, আর আমি কালই ভরেছিলাম, তো ওই কোটোটা অতটাও নোংরা হয়নি, ওই কারণে কোটোটার গাটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর দেখো এই যে থাকাটা আমি নতুন লাগিয়েছি, তো এখানটা আমার যে কী সুবিধা হয়েছে তোমাদের কি বলবো। রান্নাঘরে এমনিতেও কোনো সানসেট ছিল না, বাড়িতে ছিল এরকম অনেক তক্তা। তো আমি মিস্ত্রি দাদাকে বলেছিলাম এখানটা একটা রকম তক্তা লাগিয়ে দিতে। অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সবই কেনা ছিল আর খুব সুন্দর হয়েছে ছোট্টখাটোর মধ্যে। আমি এখানে কিন্তু প্রয়োজনীয় জিনিস যেগুলো আমার রোজ দরকার পড়ে এগুলো রাখতে পারি। আর এই যে কাচের থাকাটা এতদিন পর্যন্ত এই প্লেট দুটোই বাঁধা ছিল, আর এখন যেহেতু একদম দেয়ালে সুন্দর করে সেটিং করে লাগিয়ে দিয়ে গেছে ওই কারণে আর প্লেট দুটোর দরকার নেই। তোলার প্রচুর চেষ্টা করছি কিন্তু তুলতে পারছি না। তো এত রাতে এখন হাজব্যান্ডকে ডাকবো, এখন 4:15-20 মতো হয়েছে কি তার একটু বেশি। হাজব্যান্ড ঘুমাচ্ছিল, আমি ভাবলাম চলো আমি পেরেকগুলো তুলতে পারি তো পারবো, তা নয় সকালবেলা হাজব্যান্ডকে ডেকে তুলে নেব। আর এই যে স্টিকারটা লাগানো ছিল ওয়ালে, স্টিকারটা এত বেশি নোংরা হয়েছে, হালাত দেখেই তোমরা বুঝতে পারছো কতটা বাজে অবস্থা। তো একটা পেরেক তো তুললাম, আর একটা তোলার চেষ্টা করেও আমি পারিনি। এটা আমি পরের দিন সকালে হাজব্যান্ডকে দিয়ে কিন্তু তুলে নিয়েছিলাম। তো যাই হোক স্টিকারটা আমি মেজে তারপরেও পরিষ্কার করলাম। ভাবছি এখানকার আর একটা ওয়াল স্টিকার অর্ডার দেব। বাড়িতে আমার একটা বাদ দেওয়া স্টিকার আছে, অনেক দিন আগে আমার শোকেজের জন্য কিনেছিলাম, তো কিছুটা বাদ পড়েছে। খুব অল্প পরিমাণে আছে স্টিকারটা, কিন্তু এই যে চৌকা একটা জায়গা দেখতে পাচ্ছ ওই জায়গাটার স্টিকারটা কিন্তু পুড়ে গেছিলো, একদম দেখতে বাজে লাগে। ওখানটা আমি যতই মেজে পরিষ্কার করি না কেন সামনের উপর দেখতে কিন্তু বাজে লাগবে। আর এই যে ওই জায়গাটা আমি তুলে আবার পরিষ্কার করে নেব, তারপরে তোমরা দেখলে বুঝতে পারবে ছোট্ট স্টিকারটা তোলার পরে এর তলায় কী অবস্থা। তো খুব বাজে লাগছিল। আর কাউন্টার টপটাও কিন্তু আমি খুব সুন্দর করে সব জিনিসপত্র নামিয়ে ফাঁকা করেছি। ওই সকল জিনিসপত্রের ওপরে যেমন ইটের গুঁড়ো তেমন তেল চিটচিটে। আর জানোই তো স্টিলের র্যাক মাজতে কতটা বেশি দেরি হয় আর কষ্ট হয়। তো প্রত্যেকটা র্যাক আমি সরিয়ে নিয়েছি, ওগুলোকে মাজবো এক্ষুনি। তো তার আগে ভাবলাম আগে এই যে দেওয়াল কাউন্টার এগুলো পরিষ্কার করে নিই। তো কাচের যে প্লেটটা উপরে লাগানো সেটাও পরিষ্কার করলাম। আর এই জায়গায় স্টিকার তোলার পরে কি বাজে লাগছে দেখো। তো ওই জায়গাটা পুড়ে গেছে, তো যতই মাজবো না কেন ওই দাগ কিন্তু যাবে না, আরও বাজে অবস্থা হয়ে যাচ্ছে। তো
তো দেখা যাক কোনো একটা ব্যবস্থা এক্ষুনি করে ফেলবো। আর এই যে কাউন্টারটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। আগে যেহেতু এর ওপর একটা স্টিকার মারা ছিল, এত বেশি আঠা এর ওপরে ছিল, তো কিছু কিছু জায়গা আমি মেজে তুলতেই পারছি না। সেই আঠাগুলো কিভাবে তুলবো বুঝতেই পারছি না। আর সেই সকল জায়গায় নোংরা পড়লেই চিপকে যায়। কিছু কিছু জায়গা তো সবসময় মেজে মেজে ঠিক হয়ে গেছে, কিন্তু এই কোনাকানিগুলো তো আর সবসময় ডলে ডলে মাজা হয় না, তো এমনি মুছে দেওয়া হয়। ওই জায়গাগুলোর আঠাগুলো আমি তুলতেই পারছি না। আর আমার গ্যাস ওভেনটা আমি পরিষ্কার করে নিলাম। খুব কম দামের গ্যাস ওভেন, কিন্তু অনেক দরকারি আর অনেক আমার প্রয়োজন মিটিয়েছে। এটা আমার 1200 টাকা মতো নিয়েছিল গ্যাস ওভেনটা শুধু। আর অনেক দিন ধরে আমি এটারও কিন্তু আমি রান্নাও করি। এই যে র্যাকগুলো আমি এখন মাজতে যাচ্ছি, চলো এগুলোকে মেজে নিয়ে আসি। আর পুকুর ধারে যেহেতু অন্ধকার, আমি কিন্তু ভিতরে আমার একটা কল আছে, সেখানে বসে বসে মেজে আনলাম। তো এই জায়গাটা মুছে দেওয়ার পরেও দেখছিলাম একটু ভিজে ভিজে আছে, একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপরে আমি এই অয়েল স্টিকারটা লাগাচ্ছি। স্টিকারটা যখন তুলছি, এতে কোনো রকম আঠা ছিল না। যেদিক থেকে লাগাচ্ছে আর একদিক থেকে পড়ে যাচ্ছে। আমি ভাবতেই পারছিলাম না এটা আমি কিভাবে আটকাবো। তো ভাবছিলাম গ্লুগান দিয়ে আটকাবো। তারপরে ভাবলাম গ্লুগান দিয়ে আটকাতে গেলে কিছুক্ষণ আমাকে সময় নিতে হবে আটাটা একটু নরম হওয়ার জন্য। অতটাও ধৈর্য কিংবা সময় আমার হাতে ছিল না। যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে নিই। তো আগের দিনকার বাদ দাও একটুখানি আঠা ছিল, ফেভিকুইক, তো এটাই আমি লাগিয়ে নিচ্ছি। একদম একটুখানি ছিল, 3-4 ফোঁটা মতো, তাও হয়নি। তো তাতে আটকে গেল। শুধুমাত্র 3-4টে কোণা আমি আটকে নিয়েছি। আর পেপারটা খোলার সময় একটা জায়গা ছিঁড়ে গেছিলো, সেখানটা আটকেছি। র্যাকগুলো তো আমি মেজে আনলাম। আর তোমরা হয়তো ভিডিওটা অনেক কম সময়ের মধ্যে পাচ্ছ দেখতে। এই কাজগুলো করতে করতে আমার ভোর থেকে সকাল হয়ে গেছিলো, তারপরে গিয়েই শেষ করতে পেরেছিলাম। তো একদম কিচেনটাকে নতুন লুক দিয়ে দিচ্ছি, নতুন করে নিচ্ছি। পুরনো ছিল তো একরকম ছিল, এখন পুরো মেজে ধুয়ে আলাদা রকম করে নতুন একটা লুক ক্রিয়েট করছি রান্নাঘরটার। আর দেখবে রান্নার জায়গা যদি সুন্দর হয়, পরের দিন সকালবেলা এখানে রান্না করতে কি আনন্দই না লাগে। তো যাই হোক, এখন প্রত্যেকটা জিনিসপত্র বয়মে বয়মে ভরে নেব। আমি তোমাদের সঙ্গে সব জিনিসগুলো ভরা দেখাতে পারছি না, তবে যখন জায়গাটা আমি পরিষ্কার করে গুছিয়ে নেব, সব বয়মে জিনিস ভরে তোমাদেরকে একবার লুকটা দেখিয়ে দেবো কেমন হয়েছে। এখানে গ্রিন টিগুলো এনে রেখেছিলাম, বয়ম টয়মগুলো পরিষ্কার করব ভেবেছিলাম, রান্নাঘর পরিষ্কার করব, তারপর এগুলো বয়মে ঢালবো। তো অবশেষে সেই দিনটা আসলো, আর এগুলো আমি ঢালতে পারছি। আমার যে কোনো জিনিস নতুন আনলে মনে হয় বয়মটা পরিষ্কার করে মেজে তারপরে সেখানে সেটা গুছিয়ে রাখবো। এখন জায়গাটা কেমন লাগছে দেখো, কি বাজে অবস্থা ছিল রান্নাঘরটা। আসলে আমরা যদি একটু ধৈর্য খরচ করে একটু সময় দিয়ে যে কোনো জিনিসের পিছনে সময় দিই, ধৈর্য দিই, সেটা কিন্তু সুন্দর হতে বাধ্য। সেটা হতে পারে আমাদের জীবন, হতে পারে আমাদের সংসার। তো সবটার পিছনে ধৈর্য সময় দুটো জিনিস দিতে পারলে সেই জিনিসটা আস্তে আস্তে সুন্দর হতে থাকে। তো দেখো এই যে কিচেন র্যাকটাকে কর্নারে রাখলাম, যাতে করে গ্যাসে রান্নার টাইমে কোনো রকম ভাপ ধোঁয়া হতে না লাগে। আমার যেহেতু কিচেন চিমনি নেই, প্রচুর পরিমাণে চিটচিটে হওয়ার ভয়, ওই কারণে সাইডে রাখলাম। এদিকে সকালবেলা উঠে হাজব্যান্ড ভাত খাবে, তার জন্য মেয়েদের জন্য হাজব্যান্ডের জন্য আলু ভাতে ডিম ভাতে ভাত বসিয়ে দিলাম। প্রত্যেকটা জিনিসপত্র অর্গানাইজ করে রাখার পরে মন থেকে যে কি শান্তি লাগছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এই ফ্রিজটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম, এখানকার বোর্ড ছিল না, এটাও আজকে মিস্ত্রি দিয়ে লাগিয়ে নিলাম। আর ফ্রিজটা এখন রান্নাঘরেই রেখেছি। আর দেখো ডিম ছিল বাইরে, হাঁসের ডিম, এগুলোকে ধুয়ে এখন ফ্রিজে রাখবো। আমার বাড়িতে ডিম কিনে তেমন খাওয়া লাগে না, কারণ সব সময় হাঁসের ডিম থাকে। যখন দেখা যায় মেয়েদের টিফিন বানানোর দরকার হয়, তো তখন আমি মুরগির ডিম ব্যবহার করি, কেনা ডিম। তাছাড়া হাঁসের ডিমই সবসময় রান্না করি। এখানে এই যে জারটা, এটাও তেল চিটচিটে ছিল, এটা মেজে ধুয়ে আমি উপর করে রেখেছিলাম। এখন সুতি কাপড়, সুন্দর একটা শুকনো কাপড় দিয়ে মুছে এর মধ্যে তেল ঢেলে জায়গা মতো রাখলাম। গরমে ঘেমে আমি পুরো হয়ে যাচ্ছি। এদিকে আমার রান্নাঘরটা কেমন লাগছে জানাও। সুন্দর করে অর্গানাইজ করে কিন্তু রান্নাঘরের লুকটাই পাল্টে দিলাম। তো চলো এখন এক এক করে বারান্দায় চলে এসেছি, কাজ করব। ঘরে মেয়ে ঘুমাচ্ছে, ঘরে ঢুকতে পারছি না। টিপ টিপ বৃষ্টি সকালবেলা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে। কাজ করতে করতে কখন সকাল হয়েছে, ভাত উপর দিয়েছি, অন্যান্য উঠোন ঝাড়ু দেওয়া, অন্য কাজ করা, এগুলো করতে করতে আমার পুরো সকাল হয়ে গেল। এখন এই কাজগুলো করে রান্নার দিকে যেতে হবে। আমার যেহেতু বাড়িতে করে দেওয়ার মতো আর কেউ নেই, একা হাতে করতে গেলে কিন্তু এতগুলো লোকের আয়োজন
একটু তো সময় নিয়ে লাগতে হবে। ওই কারণে ভাবলাম আগে ঘর থেকে শুরু করি, তারপরে রান্নাঘরে ঢুকবো, ঘরের দিকে যাতে আর আসা না লাগে। তো তোমাদের বলাই হলো না কেন এত লোকজন আসতে চলেছে বাড়িতে। আমার বাবার মৃত্যুবার্ষিকী এখান থেকে কয়েকটা দিন আগেই চলে গেছে। তখন আমার অতটাও সামর্থ্য ছিল না যে আমি করব। আমার শুধু কয়েকটা দিন অপেক্ষা করার ছিল যে হাতে ঘাটে একটু টাকা পয়সা হলে আমার নিজের টাকা দিয়ে আমি কাজটা করব। কারণ আমার বাবাকে আমি অত্যন্ত ভালোবাসতাম। মৃত্যুর আগ পর্যন্ত তার চোখের সামনে আমি বসেছিলাম, আর আমার সামনেই কিন্তু সে মৃত্যুবরণ করেছিল। তো সেই দিনটা এখনও পর্যন্ত চোখ বন্ধ করলে আমি ভুলতে পারি না। এখনও এমন কোনো দিন যায়নি, এমন কোনো রাত যায়নি যে তার কথা না ভেবে আমি ঘুমিয়েছি। তো মাঝে মধ্যে এতটাই কষ্ট হতো, আমি কিন্তু পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম যখন আমার বাবা মারা গেছিলো। মনে হতো যে কোনো টাইমে, যে কোনো সময় আমি সুসাইড করব। এমন একটা পরিস্থিতি আমার চলে এসেছিলো, জীবন বলে আমার কিছুই আর মনে হতো না। আমার এমন মনে হতো যে এই পৃথিবী থেকে চলে যাব, তারপরে হয়তো আমার বাবার সাথে আমার দেখা হবে। তো আমি ভেবেও নিয়েছিলাম যে সুসাইড করব, কিংবা যে কোনো একটা দুর্ঘটনা হয়তো ঘটতো। যখন আমার বাবার লাশ আমি পুরো কলকাতা থেকে বৃষ্টিতে ভিজতে ভিজতে পাজা করে বাড়িতে নিয়ে এসেছিলাম, তো বলতে পারো ওই কত সময় আমার কোনো রকম জ্ঞান ছিল না। আমি একটা আলাদা রকম দুনিয়ায় ছিলাম। বাড়িতে এসে আমি বাড়ি চিনতে পারছিলাম না। সবাই যখন আমার বাবার লাশ আমার কাছ থেকে নামাচ্ছিল, আমি শুধু আমার বাবাকে ছাড়া আর কাউকে আমি চিনতে পারছিলাম না। তো অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে গেছি। তারপরে আমার বাবা মারা যাওয়ার প্রায় 1 থেকে 1.5 বছর পরে আমার মেয়ে আস্তে আস্তে পেটে আসলো। আস্তে আস্তে আমার দিনটা অন্যরকম হলো। তার কথা ভেবে, ছোটো মেয়ের কথা ভেবে খাওয়া দাওয়া শুরু করলাম। তো আস্তে আস্তে করে একটু একটু করে আমি ভালো হতে শুরু করলাম। আর সবথেকে বড় সাপোর্টিং যেটা ছিল আমার হাজব্যান্ডের। আমার বাবার যে খামতিগুলো ছিল সেগুলো কখনোই বুঝতে দিত না। তো খাওয়া দাওয়া পড়া মাখা যেটাই বলো না কেন, যে কোনো ইচ্ছে সেগুলো আমার বাবা যেভাবে গুরুত্ব দিত সেগুলোও দেখলাম আমার বাবার মৃত্যুর পর থেকে। আমার হাজব্যান্ড সেমভাবে একইভাবে সেই খামতিগুলো পূরণ করা, তো দায়িত্ব সহকারে গুরুত্ব নিয়েই করতো। আমি কখনোই ভাবতে পারিনি যে আমার বাবার মৃত্যুর পরে আস্তে আস্তে আমার হাজব্যান্ড এতটা নরম স্বভাবের, এতটা ভদ্র, এতটাই অন্যরকম হয়ে যাবে যে হয়তো সবসময় আমার পেছনেই লেগে থাকতো আর বলতো কখনোই আমি কাঁদতে দেব না। তো সত্যি আমি কখনোই তার সামনে আমি কাঁদতে পারতাম না, কি হয়তো কোনো কষ্টের কথা বলতে পারতাম না, এতটাই বেশি আমাকে আগলে রেখেছিল। যাই হোক, আস্তে আস্তে করে হয়তো দিনটা পাল্টেছে, কিন্তু এখনও পর্যন্ত সেই দিনগুলো, আমার বাবা বেঁচে থাকার দিনগুলো, আমি এখনও পর্যন্ত একটা রাত নেই, একটা দিন নেই আমি না মনে করে ঘুমাতে পারি। তো যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু চেঞ্জ হয়, কিন্তু মানুষ চলে গেলে তাকে কিন্তু আর পাওয়া যায় না। আজকের দিনে এসে সেই কথাগুলো খুব মনে পড়ছে যে আমরা ছোটোবেলায় কিভাবে দিন কাটিয়েছি, এক ছাদের নিচে থাকতাম, কিভাবে আনন্দ করতাম। প্রত্যেক শুক্রবারে যেদিন আমার বাবা বাড়িতে থাকতো, কাজের ছুটি থাকতো, কত রকম রেসিপি, কত কিছু রান্না করে করে আমাদের খেতে দিত। কোনো দিন হতো বাড়িতে ফুচকা, কোনো দিন এগরোল, কোনো দিন বিভিন্ন রকমের পিঠে, এরকম ধরনের খাবার টাবার বানাতো। আর আমার বাবার খুব মেয়ের শখ ছিল। আমি যখন হয়েছিলাম মেয়ে, তো প্রচুর আনন্দ করে সমস্ত বাড়ির লোকেদের আর কি মিষ্টি বিতরণ, আর প্রচুর আনন্দ করতো আমার বাবা। সবসময় নাকি বলতো আমি নাকি একদম সেম আমার বাবার মতো দেখতে হয়েছি। তো যাই হোক, আমার দাদার, আমার ফ্যামিলির লোকেরা সবাই গল্প করে, আমি সেখান থেকেই শুনি। তো চলো, অনেক পুরনো স্মৃতি, অনেক কথা যেগুলো তোমাদের সঙ্গে বলে আমার মনটা একটু হালকা হলো। এখানে আমি হয়তো তোমাদের কোনো আপনজন কিংবা রক্তের সম্পর্কের কেউ নয়, তারপরেও তোমরা যে আমাকে এত ভালোবাসো, এতটা সাপোর্ট করো, নিজের বোনের মতো চোখে দেখো, সত্যি আমি এই সকল কমেন্ট পড়ে আমি অবাক হয়ে যাই যে এরকম ভালোবাসা পেতে গেলে ভাগ্য লাগে। আমি হয়তো তোমাদের কাছে সেই ভাগ্যটা পেয়েছি, নিজের বোন পেয়েছি, নিজের দিদি পেয়েছি। আবার অনেকে আছেন, অনেক কাকিমা আছো, তারপরে অনেক মায়ের মতো বয়সের অনেকেই আছো যারা আমাকে তুই তাকারি করে বোঝাও যে রূপা এটা করিস, ওইটা করিস, ভালো হবে। তো সত্যি আমি তাদের কাছে কৃতজ্ঞ জানাই যে এইভাবে সাপোর্টিং, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সবসময় তোমাদের ভালোবাসার আমি কাঙাল হয়ে থাকবো, আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। চলো, এই ঘরটা গোছালাম আর নতুন পাপোশটা এই ঘরে পেতে দিলাম। এক্ষুনি এই ঘরে যেহেতু পড়াশুনো করতে চলে আসবে, মৃত্যুবার্ষিকীর কাজ আছে জানোই তো,
অনেক লোকজন আসবে, তো ওই কারণে ওই ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে রাখলাম। আর এখন এই জায়গাটা মুছে দেব। বিড়াল উঠে উঠে সব পায়ের দাগ। আর এই বিড়ালটা এত কথা শোনে, তোমাদের কি বলবো। একটা সাদা কালো বিড়াল আছে, বেশ কয়েকদিন থেকে আমাদের বাড়িতে থাকে, খাওয়া দাওয়া করে। আর আমার একটা শোকেজের কাঁচ ভাঙা আছে, ওই ঘরের পুরনো শোকেজ, যার ভিতরে কিছু পুরনো জিনিসপত্র রাখা, বাদ দেওয়া জামা কাপড়, তো তার উপরে উঠে ঘুমায়। তো আমি কিছু বলি না, যেহেতু আমার ফাঁকা জায়গায় বাড়ি, বিড়ালটা থাকা মানে কিন্তু অনেক উপকার। আর বিড়াল থাকলে শুনেছি বাড়িতে সাপ পোকামাকড়ের উপদ্রব কম হয়। এদিকে মেয়ের টিফিন বানিয়ে দিলাম। এখন মেয়েকে স্কুলে পাঠিয়ে দেব, আমি তো যাব না, ওর পাপার কাছ দিয়ে পাঠিয়ে দেব। তো চলো ঈশাকে স্নান টেস্নান করিয়ে গুছিয়ে খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমি কিন্তু সকালে উঠে স্নানটা সেরে নিয়েছিলাম। আমি জানতাম যে কখন আমি এই কাজে হাত দিলে স্নান করতে পারবো তার ঠিক নেই। একদম ঘুম থেকে উঠে স্নান টেস্নান সেরে নিয়েছিলাম, রান্নাঘরটা পরিষ্কার করে। ঘামতে ঘামতে যে কতবার ভিজে যাচ্ছি, নাইটি বদলাচ্ছি, তার ঠিক নেই। তো চলো, এখন ভাতটা হয়ে গেছে, বিরিয়ানি করার ইচ্ছা আছে, তো ওই কারণে বিরিয়ানির ভাত বসিয়ে দিয়েছিলাম। আর ভাতটা হয়ে গেছে, এক ফুট শক্ত থাকতেই আমি নামিয়ে নিচ্ছি। অনেক বোনেরা জিজ্ঞাসা করছে এই উনানের ধোঁয়া কোথা থেকে বার হয়। ওই যে সাদা কাপটা দেখতে পাচ্ছ, ওখান থেকে সুড়ঙ্গ করা, বাইরে যায় ধোঁয়া। আর বাইরে একটা পাইপ লাগানো আছে। বৃষ্টি না হলে বাইরে গিয়ে আমি দেখাতাম, বাইরে প্রচুর কাদা, তো একদিন সময় করে আমি দেখাবো। আবার অনেক বোনেরা এটা জিজ্ঞাসা করছো, পুরো রান্নাঘরটাকে আমি পাকা করে নিয়েছি, মেঝেটা কি পুরোই পাকা? হ্যাঁ গো, মেঝে এরকম ঢালাই দেওয়া, এখনও পর্যন্ত নিট করিনি। তো আমার ননদ এদিকে মুরগিটা পরিষ্কার করে দিয়েছিল, তো দিয়ে আবার বাড়ি গেছে, ওর বাড়িতে অনেক কাজ আছে। তো আমি ভাবছিলাম মুরগিটা যে পরিষ্কার করে দিল এটাই অনেক, এইটাই করে দেয় কে বলো। তো আমার ননদ প্রচুর আমাকে সাপোর্ট করে, আর অনেক সত্যি আমার অনেক কাজে আসে এই তাড়াহুড়োর দিনে। আজ কিন্তু এই খাওয়া দাওয়ার পরে অনেক বাসন কোসন যা যেখানে হয়েছিল এগুলো পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেছিলো। তো এই কাজগুলোই কে করে দেয় বলো। এদিকে মুরগিটা পরিষ্কার করে সুন্দর করে দিয়ে গেছে, আমি শুধু পিস টিস করে নিচ্ছি। আর যেহেতু বিরিয়ানির মাংস হবে, পিসটা কিন্তু একটু সুন্দর সাবধানে করতেই হবে। তো আমার ননদ বলছিল আমি ওইভাবে পারবো না, তো পিসটা তুমিই করো, কারণ আমি করলে ছোট বড় হয়ে যায়, আর ঠিক হয়তো হবে না, ওই কারণে তোমার মতো করে করো। তো ওদিকে রান্না করতে করতে তাড়াহুড়ো করে আমি মুরগিটা পরিষ্কার করে নিচ্ছিলাম। মুরগি কাটা আমার কাছে 2 মিনিটের ব্যাপার, তারপরেও তাড়াহুড়োর সময় ছিল, তো মনে হচ্ছিল কেউ যদি একটু এগিয়ে দিত কি যে ভালো হতো, তা কি বলবো। তো যাই হোক, হাজব্যান্ড ওদিকে আবার বাজারে গেল, মিষ্টি আনার ছিল, শসা, টমেটো, তারপরে টুকটাক জিনিস তো আছেই, অন টাইম প্লেটের দরকার ছিল, তো সেগুলো আনতে গেছিলো, পাতা গিলাস সেগুলো আনবে। আর তারপরে আবার বাড়ির উঠোনে ঘাস পোড়া তেল স্প্রে করবে। বাড়িতে যেহেতু সাপ পোকামাকড়ের উপদ্রব এই টাইমটাই হয়, ওই কারণে ঘাস পোড়ার তেল কিন্তু আমরা এই পুরো বর্ষাকালে স্প্রে করে রাখি। আমার মেয়ে ছিল পাশের কাছে, বড় মেয়ে আজকে স্কুলে যায়নি, কিন্তু ওকে দিয়ে কোনো কিছু আমি করাই না তেমন। আর ওর যেহেতু এমনি জ্বর জ্বর এসেছে, ওই কারণে বলছিলাম থাক, তোর আর কিছু করার দরকার নেই, আমিই করছি। তারপরেও দেখো আমার মেয়ে এখন এই যে মুরগির নাড়ি ভুড়ি এটা ওটা ছিল, ওগুলো পুকুরে ফেলে দিয়ে আসলো। তো পুকুরে অনেক রূপচাঁদা মাছ আছে, ওরা কিন্তু খেয়ে ফেলে। আর যেহেতু দুটো পুকুর, খাবার কিন্তু দিতেই হয় রোজ অনেক ওদের। আর এখন মাংসটা করব, তার জন্য পেঁয়াজ আমি দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু আমি ওই যে রান্নাঘরটা পরিষ্কার করার পরপরই বাছা কোটাটা ওই হাতে করে নিয়েছিলাম। আমি জানতাম আমি যদি ভোর থেকে না করি, কখনোই আমি 12টার ভিতরে রান্না শেষ করতে পারবো না। তো যাই হোক, এখন সুন্দর করে পেঁয়াজ, আদা রসুন, শুকনো লঙ্কা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে মশলা কষিয়ে মাংসগুলো তুলে দিলাম। অনেক বড় সাইজের মুরগি ছিল, তো খুব সুন্দর চর্বিও ছিল। যত বড় মুরগি হয় খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। মাংসটা কষাতে কষাতে এত তেল বেরিয়ে এসেছিল, ওপর থেকে বিরিয়ানি মশলা, জিরে মরিচের গুঁড়ো এগুলো দিয়ে, গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। আর এটা অনেক বড় করা, ক্যামেরায় জানি না কতটা বড় লাগছে। অনেক সুন্দর হয়েছিল আজকের রান্নাটা, নাকি সবাই নাম করেছে, বলছিল অনেক দারুণ হয়েছে। তো আমার ননদ এক এক করে জিনিসপত্র আমার হাতের কাছে এনে দিচ্ছিল। আমি বললাম তোমাকে আর আনার দরকার নেই, তুমি বাড়িতে চলে যাও, স্নান করে তাড়াতাড়ি এসো, কারণ এদিকে কখন কি দরকার পড়বে তার ঠিক নেই, আমি একা হাতে অতটাও ম্যানেজ করতে পারবো না। তো এই কাজগুলো করতে করতে আমার বোনও চলে এসেছিলো শ্বশুরবাড়ি থেকে, ওদেরকে নেমন্তন্ন করা হয়েছিল। আর আমার ভাই আসবে রাতের বেলা,
ও যেহেতু কাজ করে, কাজ থেকে ছুটি পায়নি, রাতের বেলা ছুটি করে তারপরেই আসবে। তো চলো এখন বিরিয়ানিটা সাজানো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি ঘিটা গরম করে নিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম তলায়, তারপরে একে একে এরকম স্তরে স্তরে ভাত, আলু, মাংস, বিরিয়ানি মশলা, আর এই যে আমি মিশ্রণটা বানিয়ে রেখেছি এর মধ্যে তেল দিয়েছিলাম, সাদা তেল, ঘি আর কেওড়া জল, গোলাপ জল, তার সঙ্গে দিয়েছিলাম মিঠা আতর, আর এমনি বিরিয়ানির আর একটা আতর হয় সেটা দিয়েছিলাম, আর গরুর দুধ, চিনি, এগুলো দিয়ে একসঙ্গে আমি নুন দিয়ে সুন্দর করে ফুটিয়ে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম। ওইটাই এরকম 1 চামচ করে করে ওপর থেকে কিন্তু দিয়ে দিচ্ছিলাম। তো বিরিয়ানি সাজানোর নিয়ম কিন্তু এইভাবেই আমি অনেকেই দেখেছি, আর খেতেও কিন্তু আজকের বিরিয়ানিটা একদম দুর্দান্ত হয়েছিল। প্রত্যেক স্তরে মশলা, তেল সব কিছু যদি পরিমাণ মতো যায়, বিরিয়ানিটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও ঠিক সেরকমই হয়। তো যাই হোক, ভাতটা পারফেক্ট হলে বিরিয়ানিটা তেমন ঝুরঝুরে হয় আর তেমন খেতে ভালো হয়। তো আমার এই ডেকচিটা একদম পারফেক্ট হয়েছিল, সব কিছু ধরে একদম সমান সমান হয়েছিল। আমি ভাবছিলাম দুটো পাত্রে করা লাগে কিনা, দেখলাম না একটাই হয়ে গেল। তো সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ যাওয়ার আগে আমার ভিডিওটা দেখে কোনো প্রান্তে কোনো অংশে যদি একটু হলেও ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার প্রত্যেক দিন বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের জন্য রইল অনেক দোয়া ভালোবাসা। এইভাবেই আমি যেন তোমাদের ভালোবাসা পাই, এইটাই আশা করি। সকলের কাছে অনুরোধ রইল, যাওয়ার আগে আমার বাবার জন্য একটু দোয়া করো, তিনি যেন অবশ্যই বেহেশতবাসী হন আর ভালো থাকেন। আমরা কিন্তু সন্তানরা এই চাওয়াটুকু ছাড়া আর কিছুই করতে পারি না তাদের জন্য। তো অনেক বোনেরা আমাকে জিজ্ঞাসা করেছে আমি নামাজ পড়ি কি না, নামাজটা আমি দেখাই না কেন। আমি মনে করি না যে নামাজটা ভ্লগে দেখানো উচিত, আর ভ্লগ মানে রান্নাবান্না, কাজকর্ম। তো যাই হোক, এদিকে দেখো বিরিয়ানিটা কিন্তু সুন্দর হয়েও গেছে। আমি ওপর থেকে 1 গামলা তুলে দিয়েছি, হাজব্যান্ড ওদিকে পরিবেশন করা শুরু করেছে। এখন সবাই বসে পড়েছে খেতে, আমার বোন বসে রয়েছে ওই ওপরে ওর ছেলেকে নিয়ে, আর নিচের দিকে বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি, ঘরে বসেছে অনেকেই, আর হুজুররা কিন্তু ঘরেই আছে। তো চলো, এখন এই যে সন্ধ্যা নেমে এসছে, আর আমার রাস্তাটা কেমন লাগছে দেখো, বাড়ি পুরো শুনছেন, সব আত্মীয় স্বজন চলে গেছে। এখন একটা কুটুম আছে, সব থেকে বড় কুটুম, এই যে আমার ভাই। তোকে ভাতটা দিয়ে দিলাম, খেয়ে দিয়ে এখন আমার মেয়েদেরকে নিয়ে খেলা করতে বসেছে। ও হয়তো দেখতে অত বড়, অত লম্বা, বয়স কিন্তু সবেই 18 হলো, আমার থেকে 10 বছরের ছোট।